আসসালামু আলাইকুম। শাসকের বদলে শোষকের রক্তচক্ষু, গণতন্ত্রের নামে এক নায়কের কালো ছায়া, এগুলোই ছিল আমাদের ১৬ বছরের চেনা দৃশ্য। ৩৬ জুলাইয়ে এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করেছে, সে আলোর উর্বরতা যেন আগামীতে কেউ বিনষ্ট করতে না পারে, তাই আমরা খুলে বসেছি অন্ধকারের খেরোখাতা। বাংলাদেশের অভিধানে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ না লিখিত হয়, এজন্যই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাঈদ খান। শুরুতেই আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি, লেখক, গবেষক এবং একজন তাত্ত্বিক বিশ্লেষক জনাব ফরহাদ মজহার। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে একেবারে প্রত্যক্ষভাবে মাঠে ছিলেন নাফিজা, যিনি 18 সালের কোটা আন্দোলনেও ছিলেন। ইতিপূর্বে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভ্যাট আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন, এমনকি সড়ক আন্দোলনে অংশ নিয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আজ 11 সেপ্টেম্বর 2024। গত 16 বছরে শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা একবার ফ্ল্যাশব্যাকে যাব। চলুন একটু টাইম ট্রাভেল করে আসি কিছুক্ষণের জন্য। 2009 বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে সম্ভব নয় মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট। ঢাকা ও কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত 2। ব্যাংক পরিচালনা পর্ষদে দলীয় নেতা। 2011 চাকরি হারালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 821 কর্মকর্তা। সরকারি জায়গায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়, কর্ণফুলী ঘাটে নদী পারাপার বন্ধ। 2012 ঢাবিতে ছাত্রদল কর্মীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ। 2013 আওয়ামী লীগ প্রার্থীর 4 বছরে আয় বেড়েছে 20 গুণ। 2014 জাতীয় পার্টি নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাতে, প্রথম আলোতে প্রতিবেদন। সাংবাদিকদের দাবিতেই সম্প্রচার নীতিমালা প্রণয়ন প্রধানমন্ত্রী। জাগো আর্ট সেন্টারের জমি দখল নিতে আবার সচেষ্ট জালিয়াত চক্র। চবিতে ছাত্রলীগের আন্তঃকোন্দল, শিক্ষক বাসে হামলা। 2015 ভ্যাট আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, নতুন পদ্ধতিতে ভ্যাট আদায়ের ফাঁদ পাচ্ছে এনবিআর। আটকে গেল রানা প্লাজা চলচ্চিত্রের মুক্তি। 2016 তুলে নেয়ার 6 মাস পরও খোঁজ নেই সোহেলের, র্যাব হেফাজতে বন্ধু হানিফের মৃত্যু। 2017 ষোড়শ সংশোধনী মামলায় আমরাই কামিয়াব হব, আইনমন্ত্রী। 2018 বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সক্রিয় নেতাকর্মীর বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। 2020 সরকার এখন ফ্যাসিবাদের চরম মাত্রায় এসে উপনীত হয়েছে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। নয়া দিগন্ত ও জায়জাইদিন সম্পাদক সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। 2021 প্রথম আলোতে প্রতিবেদন, করোনাকালের 19 মাসে আওয়ামী লীগের সংঘর্ষ 158টি, নিহত 32। নোয়াখালীর জাপা নেতাকে কেন নির্যাতন, বুঝতে পারছে না কেউ। 2022 গুমের তালিকায় 35 জনকে নিজেরাই খুঁজছি স্বরাষ্ট্রমন্ত্রী। কুবিতে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, আহত 50। 2023 লক্ষ্মীপুরে বিএনপি 9 নেতাকর্মী কারাগারে, অ্যানিসহ 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার সহ 4 দফা দাবি। স্ক্রিনে দেখানো ঘটনার উপরে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচক জনাব ফরহাদ মজহার ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে মোটা দাগে ফ্যাসিবাদ আসলে কি, এটা কেন দাঁড়ায় এবং কিভাবে ওয়ার্ক করে।
শব্দটা ফ্যাসিবাদ একটা ইডিওলজি, একটা মতাদর্শ। তার সঙ্গে আপনাদের যুক্ত করতে হবে ফ্যাসিস্ট শক্তি, যেটা আমরা হাতুড়ি লীগ, কে ছাত্রলীগ, আওয়ামী লীগ আকারে এসেছি। এটা একটা শক্তি, পলিটিক্যাল রাজনৈতিক শক্তি। ফলে ফ্যাসিবাদের সঙ্গে আপনার এই ফ্যাসিস্ট শক্তি। এরপরে রয়েছে ফ্যাসিস্ট সংবিধান বা ফ্যাসিস্ট রাষ্ট্র, যেটা 1972 সালে গঠিত হয়েছিল। ফলে ফ্যাসিবাদ বললে কিন্তু আওয়ামী লীগকে কিন্তু আপনারা মাফ করে দিচ্ছেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে তো? ফলে আমাদেরকে প্রথম কথাটা হচ্ছে যে 1972 সালে আমাদের যে তথাকথিত রাষ্ট্রটা গঠিত হয়েছে, এটা যে ধরনের মতাদর্শের উপর ভিত্তিতে গঠিত হয়েছিল, এটা ছিল ফ্যাসিস্ট রাষ্ট্র। ফ্যাসিস্ট শব্দটা মুসলিনের কাছ থেকে আমরা জানি, কিন্তু মুসলিম ছাড়াও আরও যথেষ্ট বিভিন্ন রকম ফ্যাসিস্ট রাষ্ট্র গড়ে উঠেছে। আমরা তো নাৎসিদের সম্পর্কে জানি, জার্মান সম্পর্কে জানি, আমরা চিলির আলেনদের সম্পর্কে জানি, যেগুলো আমরা যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত বা মার্ক্সবাদী আন্দোলনের সঙ্গে জড়িত আমরা অনেক বেশি পরিচিত ল্যাটিন আমেরিকান বিভিন্ন ইতিহাসের মধ্য দিয়ে। ফলে আমরা এমনকি গ্রিক, হ্যাঁ, সেখানে একটা ফ্যাসিজমের একটা রূপ আমরা দেখেছি। বাংলাদেশের যে বিশেষ ধরনের আমরা ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র দেখেছি, এটা খুব ইউনিক। এটা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। কেন ইউনিক? আমরা একটা যুদ্ধ করেছি, একটা বড় একটা যুদ্ধ করেছি, জনগণ অনেক জীবন দিয়েছে। এবং যুদ্ধ দেওয়ার মধ্য দিয়েই কিন্তু জনগণ তাদের অভিপ্রায়টা পরিষ্কার তারা প্রকাশ করেছে, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের, মানে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তারা বলেছে আমরা কি চাই, আমরা সাম্য চাই, আমরা মানবিক মর্যাদা চাই, আমরা সামাজিক ন্যায় বিচার চাই। এই সমস্ত কিছুকে উৎখাত করে দিল। সে তার মন গড়া কিছু তত্ত্ব খাড়া করলো বাংলাদেশে, এবং সেটা বলে কি সে চায়, আমাদের ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, বাঙালি জাতিবাদ। এই ফলে একটা নতুন ফ্যাসিস্ট রাষ্ট্র 1972 সালে গঠিত হয়েছে। সে অর্থে আমরা যদিও বলি যে এই জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় বিজয় বলছি, আসলে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান কিন্তু প্রথম কিন্তু বিজয়, যদি সত্যি কথা বলি আমরা। কারণ আমরা তো আসলে 72 সালে কোনো মুক্তি পাইনি। 72 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই করার পরে বাংলাদেশের জনগণ যে রাষ্ট্রটা গঠন করতে চেয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে, এটা কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিন্তু আমাদেরকে এটা গঠন করতে দেয়নি। এই দীর্ঘ এতটা বছর কিন্তু আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই কিন্তু এত দীর্ঘ সময় লেগে গেছে। এখন 2 নম্বর আপনাকে যেটা বলি, তত্ত্বগত দিকটা, যেহেতু আপনি আমাকে তাত্ত্বিক বলেছেন, আমি যদি লজ্জা পাই এগুলো বললে, তত্ত্বগত দিকটা হচ্ছে এই যে ফ্যাসিবাদটা গণতন্ত্র, তথাকথিত গণতন্ত্র কিন্তু হাত ধরাধরি করে চলে। এটা মনে রাখতে হবে আপনাকে। কারণ মুসোলিনি বলুন কি হিটলার বলুন, এরা সকলেই কিন্তু ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনা। আমরা কিন্তু ভোট দিয়ে কিন্তু তাকে নির্বাচিত করেছি। ফলে গণতন্ত্র এবং ফ্যাসিবাদ যে হাত ধরাধরি চলে, এবং যদি এ সম্পর্কে জনগণকে আমরা সচেতন না করি, যে কোনো মুহূর্তে জনগণ কিন্তু ফ্যাসিবাদের খপ্পরে কিন্তু পড়ে যায়। কী করে পড়ে আমি সেটা ব্যাখ্যা করে বলছি। গণতন্ত্র সাধারণত জনগণের সামষ্টিক অভিপ্রায়, হ্যাঁ, জনগণের সামষ্টিক অভিপ্রায়কে গণতন্ত্র বলে। আমরা যেসব সংজ্ঞা শুনি, সে আওয়ামী লীগের কাছ থেকে শুনি, বিএনপির কাছ থেকে শুনি, এইগুলো একটা কিন্তু গণতন্ত্র না। ওরা নির্বাচনে গণতন্ত্র বলে, নির্বাচন কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্রের সোজা সংজ্ঞা হচ্ছে জনগণের যে সামষ্টিক অভিপ্রায়, এটা যখন অভিব্যক্ত হয়, এই সে পরম অভিব্যক্তি, এটাকে বলা হয় গণতন্ত্র। এটা হলো আপনার যে বেসিক যে আপনার যে তত্ত্ব, রাজনৈতিক তত্ত্ব, কিংবা বলুন আপনার এই আমরা যে আইনি দিক থেকে দেখেন। এখন কেন এটা গণতন্ত্র ফ্যাসিবাদ জন্মগ্রহণ করে? যখন সামষ্টিকতার নামে, এটা আপনি জাতি হতে পারে, সামষ্টিকতার নামে আপনি তখন ব্যক্তির অধিকারকে হরণ করেন। হ্যাঁ, আপনি সামষ্টিকতা বলেন। এখন ধরেন বাঙালি জাতি বা বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, এটা তো আমার দরকার। আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি লড়াই করেছি রবীন্দ্রনাথকে আমার পড়ার জন্য, রবীন্দ্রনাথ গান গাইবার জন্য, এবং এটা তোমার অধিকার, আমি পড়বো এটা, ঠিক আছে না? কিন্তু আপনি যখন এটাকে ব্যবহার করেন, এই সামষ্টিক ব্যাপারটাকে, এই আমার যে সামষ্টিক আকাঙ্ক্ষাতে, আপনি ব্যক্তির আকাঙ্ক্ষাকে দমন করার জন্য, সেই ব্যক্তির আকাঙ্ক্ষাটা কি? বাংলাদেশের জনগণের যে ধর্মবোধ, তার যে ইসলাম, তার যে নিজস্ব একটা ঐতিহ্য আছে, দীর্ঘকাল এই দেশে সুফিরা, বয়াতিরা বিভিন্নভাবে এখানে একটা ইসলামের একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা জনগোষ্ঠীকে সে তৈরি করেছে। আপনি কি করলেন? ওই যে সামষ্টিকতার নামে, বাঙালিত্বের নামে আপনি ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করেছেন। অলরাইট, এই যে যুদ্ধ আপনি শুরু করেছেন, তারই কিন্তু পরিণতি কিন্তু আমরা এখন দিতে পারছি, তারই কিন্তু কাফারা কিন্তু আমরা সকলে গুনছি। এখন তার পাল্টাটা ঘটতে পারে। এখন দেখেন মাজার ভাঙতেছে, দেখতে পাচ্ছেন তো? এই সবই কিন্তু একই জিনিস। মাজার ভাঙতে সে বলছে কেন? কারণ সংখ্যাগরিষ্ঠ দেশে মানুষ মুসলমান, এবং তারা সুন্নি মুসলিম। ওরা সুন্নি মুসলিম বলতে কী বুঝে, সেটা তাদের ব্যাখ্যা থাকতেই পারে। কিন্তু আপনি ইসলামের মধ্যে মত দেবার অধিকার,
সকলের আছে। আমার চিন্তা থাকবে, সমাজে তো বিভিন্ন রকম চিন্তা থাকবে, থাকবে না, থাকবে না থাকলে আমি জনগোষ্ঠী এমন কী করে, জনগোষ্ঠী তো একটা বাগানের মতো, নানান রকম মানুষ একই বাগানে বাস করবে, এটাকে বলে জনগোষ্ঠী, জাতি না, জনগোষ্ঠী, পলিটিক্যাল কমিউনিটি, রাজনৈতিক জনগোষ্ঠী। এই বাগানে বহু রকম লোক থাকবে, ঠিক আছে না? এখন আপনি যদি বলেন যে না আমি যেটা বলতেছি এটা হলো ইসলাম এবং আমার ইসলামে মাজার থাকতে পারবে না, এটা ইসলামও বরদাস্ত করে না। কারণ আপনি ফতোয়া দিতে পারেন, আপনি বলতে পারেন যে এটা আমার মত, এটা ইসলামের এটা মত, এটা আমাদের মত, খুব ভালো দিতে পারেন, কিন্তু আপনি গিয়ে মাজার ভাঙতে পারেন না। এটা ইসলাম বিরোধী, ইসলাম ফ্যাসিজম বিরোধী, ইসলাম যে কোনো প্রকার অধিকারের বিপক্ষে। মানবিক মর্যাদা, মানুষের মহিমা প্রতিষ্ঠিত করবার জন্য দুনিয়া ইসলাম এসেছে। আপনি একটা বিষয় তুলে আনলেন যে ইসলাম ফ্যাসিজম বিরোধী। ফ্যাসিজমের ইসলামিক সংজ্ঞাটা কি, বা ধর্মীয় ইসলাম কিভাবে ফ্যাসিবাদকে সংজ্ঞায়িত করেছে? ফ্যাসিবাদ তো ইসলামের তো মুসলিনী তো ইসলামে জন্মগ্রহণ করে নাই, পাঁচটা জন্মগ্রহণ করেছে, ফলে ইসলামে কখনো ফ্যাসিজম হতে পারবে না, বাই ইটস ভেরি নেচার। কেন? যদি আপনি ইসলামটা পাঠ করেন, ইসলাম বলা হয় মানুষ মাত্রই আল্লাহর খলিফা, মানে আল্লাহর গুণাবলী সম্পূর্ণ। দেখুন ইসলামের যে নীতি, সেখানে কিন্তু ফতোয়া দেবার অধিকার আছে, আপনি সে ফতোয়া কায়েম করবার, বলবৎ করবার অধিকার কিন্তু কখনো আপনাকে দেওয়া হয়নি। ফলে দেখতে পাচ্ছেন ফ্যাসিস্ট কী করলো, ও কিন্তু ইসলামের কিন্তু পথে গ্রহণ করলো না, ও কিন্তু ফ্যাসিস্ট পথটাই নিল। ও কিন্তু জানে না ও ঠিক আওয়ামী লীগ যে কাজটা করেছে ওটা কিন্তু সে কাজই করেছে, একই তো, একই মধ্যে এই পিঠ আর দুই মিট। এই আন্দোলনে, এই কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনে একেবারে প্রত্যক্ষভাবে মাঠে ছিলেন নাফিজা। আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সমন্বয় করেছেন। আসলে আপনাদের প্রথম আন্দোলনটি যেই জায়গা থেকে শুরু হয়েছিল, যেই স্পিরিট থেকে শুরু হয়েছিল, যে আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলবার জন্য বা কোটার দাবি নিয়ে মাঠে নেমেছিলেন, শেষ পর্যন্ত আপনারা 7 দফা 8 দফা হয়ে 9 দফা গড়িয়ে 1 দফায় চলে গেলেন। এই পরিক্রমাটা কেমন ছিল এবং আপনারা আসলে সোসাইটির অন্যান্য মানুষগুলোর সাড়া কেমন পেয়েছিলেন, এবং আপনারা কি আসলে ভেবেছিলেন যে 5 আগস্ট এই জাতি মুক্তি পেয়ে যাবে, এরকম কোনো ভাবনা বা কোনো চিন্তা আপনাদের মধ্যে ছিল কিনা? আমরা যখন আন্দোলন শুরু করি, এটা তো জুলাই মাসের একদম প্রথম দিক থেকে শুরু হয়, তখন হচ্ছে তো এটা আপনি যেটা বলছিলেন যে কোটা সংস্কারের আন্দোলন ছিল। আমরা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আমরা আত্মপ্রকাশ করি এবং পরবর্তীতে এটা আমরা শেষ করি যে রাষ্ট্র সংস্কারের যেই দাবি, সেই দাবি নিয়ে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট আমাদের আন্দোলনের স্বৈরাচারী সরকারের যে মুখপাত্র শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আমাদের এই আন্দোলনের আসলে এক পর্যায়ের সমাপনী টানি আমরা। কিন্তু সেই আন্দোলন বা আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিট এখনও আমরা চালু রেখেছি। এবং আপনি যে অভিজ্ঞতার কথা জানতে চাচ্ছিলেন, যে আমরা জুলাই মাসে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলন আসলে আগস্টের 5 তারিখ মোটামুটি মাসখানেকের ব্যবধানে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। তো আমি বলবো যে আমরা প্রথম যখন আন্দোলন শুরু করেছিলাম, তখন তো আসলে আমরা একটা বৈষম্যের বিরুদ্ধেই কথা বলে আমাদের যে আন্দোলন সেটা আমরা শুরু করেছিলাম, এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের যে বৈষম্য সেটাকেই আসলে আমরা পয়েন্ট আউট করেছিলাম যে এখানে যে বৈষম্যটা রয়েছে সেইটার বিরুদ্ধে আমরা কথা বলছি। কিন্তু দিন যত গড়ালো আমরা দেখতে পেলাম যে সরকারের যেই পেটোয়া বাহিনী, তারা আসলে বরাবরের মতোই গত 15 বছর ধরে 16 বছর ধরে তারা যেই রকম ব্যবহার শিক্ষার্থীদের সাথে করেছে, সাধারণ জনগণের সাথে করেছে, এবং সাধারণ জনগণ এবং শিক্ষার্থীকে বারবার যে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করাতে চেয়েছে, সেইটার যেই পুঞ্জীবিত ক্ষোভ সেটা আমরা দেখলাম যখন আমাদের কোটা সংস্কারের মতো একটা আন্দোলন, যেটা শান্তিপূর্ণ একটা আন্দোলন আমরা করছিলাম, যেখানে এসে ছাত্রলীগের পেটোয়া বাহিনী আমাদের উপরে আক্রমণ চালালো। আমরা দেখলাম যে পুলিশের বাহিনী, পুলিশ আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে, আমরা রক্ত দেখলাম, বিজিবি নামলো। তো আমরা যখন আসলে এই আন্দোলনটা তখনই আসলে জনগণের আন্দোলনের রূপ নিয়েছে, যখন আমরা দেখলাম যে একটা শান্তিপূর্ণ আন্দোলনে এসে মানুষজনকে পেটানো হচ্ছে, শিক্ষার্থীদেরকে পেটানো হচ্ছে এবং তাদের রক্ত ঝরছে রাজপথে। যখন এই জায়গাটা মানুষজন প্রত্যক্ষ করলো এবং আমরা দেখলাম যে 15 তারিখে আবু সাইবের মৃত্যুর ঘটনা ঘটলো, একটা নিরস্ত্র শিক্ষার্থী যে আসলে পুলিশকে আক্রমণই করছিল না। মানে আমরা কি জানি যে পুলিশ তখনই একজনের উপরে গুলি চালাতে পারে যখন তার নিজের আত্মরক্ষার জন্য, প্রাণ বাঁচানোর জন্য সেই চেষ্টা থাকবে, অন্য একজন তার প্রাণের উপরে আঘাত হানবে, সেই ক্ষেত্রে সে গুলি চালাতে পারে কিংবা সে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, আবু সাইদ একটা লাঠি হাতে
দাঁড়িয়েছিল, সে কারো উপরে আক্রমণ করছিল না, এবং আমরা দেখলাম তার উপরে 3 বার গুলি চালানো হলো এবং সে রাজপথেই ঢলে পড়লো ওই সময়টাতে। তো সেই মুহূর্তে আমি বলবো এটা শুধু আর কোটা সংস্কারের আন্দোলনের সীমাবদ্ধ ছিল না। আমি এই জায়গাটা আপনাকে একটু বলবো, আপনি তো আমাকে অভিজ্ঞতার কথা বলছিলেন যে কিভাবে কোটা সংস্কার আন্দোলন আসলে গণ অভ্যুত্থানে পরিণত হলো, বা আমাদের 9 দফা দাবি কিভাবে 1 দফায় গেল। আমি বলবো যে এই জার্নিটা এখান থেকেই শুরু হয়েছে, যখন আমরা দেখলাম আমাদের সাধারণ শিক্ষার্থীরা এভাবে মারা গেছে। এবং আপনি বলবেন যে পাবলিক বলেন, প্রাইভেট বলেন, সাধারণ জনগণ বলেন, তখন কিন্তু কেউ আর ভাবে নাই যে আমার কোটা সংস্কার দরকার কিনা। মানুষ তখন ভেবেছে যে এই রাষ্ট্র আমাদের উপরে এত রকমের নিপীড়ন চালিয়েছে এতটাগুলো বছর ধরে, আমরা কিচ্ছু বলি নাই। এখন আমাদের সন্তানেরা, বাবা মায়েরা কি ভেবেছে যে আমাদের সন্তানেরা রাস্তায় নামছে তাদের অধিকারের কথা বলতে, সেখানে তোমরা এসে তাদেরকে মেরে ফেলছো। সেই সকল রাগ, ক্ষোভ এবং এই যে অধিকারের জন্য মানুষের যেই স্পৃহা, মানুষের যে লড়াই, সেই সকল জায়গাগুলো একত্রিত হয়ে আমি বলবো 15 তারিখের পর থেকে বাংলাদেশের মানুষ ওই 1 দফার দিকে এগুচ্ছিল। এটা শুধু সময়ের বিষয় ছিল। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যদি বলা হয় গত 16 বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং তাদেরকে যে ফ্যাসিস্ট বলবো কোন কোন কারণে? আমি তো একদিন সেটাই বললাম যে আপনি একটা তথাকথিত জাতির নামে আপনি ব্যক্তি অধিকার হরণ করেছেন, আপনি বিভিন্ন রকম আইন করেছেন, ডিএসসি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কেউ আপনার বিরুদ্ধে কথা বলে তাকে গুম করে ফেলছেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছেন, এই সবই কিন্তু ফ্যাসিবাদের লক্ষণ। আপনি চোখের সামনে দেখছেন, আবার আর কি সঙ্গে দেবো আমি? ঠিক আছে, দেখতেন তো আপনি এসে কী করে প্র্যাকটিস করছে, দৈনন্দিন সে প্র্যাকটিস করছে, অন্য কোনো মতকে সে কিছুতেই গ্রহণ করে না। এমনকি তার বিপরীত যে রাজনৈতিক মত বিএনপি, এটা যে একটা দল, এটা যে একটা বাংলাদেশের একটা বড় একটা রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম, আপনি তাকে ধ্বংস করছেন আর তাকে নির্মূল করে দিতে চাইছেন। এর চেয়ে বেশি ফ্যাসিবাদ দুনিয়াতে হিটলার তো করেনি, এর চেয়ে বেশি ফ্যাসিবাদ আমাকে মুসলিনি পর্যন্ত করেনি। এত বড় ফ্যাসিস্ট একটা শক্তি আমাদের বাংলাদেশের ছিল। কেন ছিল বলে ছিল, যেহেতু আমাদের এখানে একটা শ্রেণী গড়ে উঠেছে, একটা সুবিধাভোগী শ্রেণী। তারা কখনোই রিয়ালিটিকে তারা মোকাবেলা করতে চায়নি এবং সবসময় রিয়ালিটিকে তারা কি করেছে, লুকিয়ে রেখেছে। আর ফ্যাসিবাদ বাংলাদেশে দৃঢ় হবার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করেছে গণমাধ্যম। কেন গণমাধ্যম মানুষের চিন্তা চেতনাকে পরিবর্তন করে এবং গণমাধ্যম মানুষের যে স্বাধীনভাবে চিন্তা করার যে ক্ষমতা, এটাকে সে কি করে, এটাকে সে লালন করে, এটাকে সে বিকশিত করে। ফলে স্বভাবতই বাংলাদেশে ফ্যাসিবাদের কথা বললেই আপনাকে পাশাপাশি বলতে হবে এই ফ্যাসিবাদের সঙ্গে গণমাধ্যম জড়িত, এটা একদম অঙ্গাঙ্গে চলেছে। ঠিক আছে, এখান থেকে আমাদের মুক্ত হতে হবে। গণমাধ্যমকে স্বাধীন চিন্তা প্রকাশের, আমরা বলি চিন্তা এবং বিবেকের স্বাধীনতা বলি না আমরা, ফলে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। মানে সমষ্টির নামে, জাতির নামে, রাষ্ট্রের নামে আপনি কখনোই ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। এবং ব্যক্তির মর্যাদা যখনই কোনো একটা রাষ্ট্রে পরিষ্কার সে মনে করে যে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না কোনো রাষ্ট্র, তখনই এটা ফ্যাসিস্ট শক্তি থেকে, ফ্যাসিবাদ থেকে সে মুক্ত হবার অন্তত কিছু আইনি তার একটা প্রতিকার সে পায়, যেটাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আমরা দেখি, বা বিদেশের অন্যান্য যেসব দেশে অ্যাটলিস্ট কিছুটা গণতন্ত্র আছে সেখানে আমরা দেখি যে রাষ্ট্রের জাতির নামে কিংবা জনগণের নামে রাষ্ট্রের যে কোনো আইন করবার অধিকার নেই। আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে ফ্যাসিজম করে কাজ করে, সেই উদাহরণটা হচ্ছে যে যখন সিকিউরিটির কথা আপনি বলেন, হ্যাঁ, আপনি বলেন যে আমি তোমার নিরাপত্তা রক্ষা করছি। আরে তুমি তোমার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এটা নিশ্চিত করার কথা ছিল, তোমাকে কে আমার নিরাপত্তার রক্ষার দায়িত্ব দিচ্ছে? আমি তো দিই নি। এখন নিরাপত্তা রক্ষার কথা বলে আপনি যখন তখন লোককে ধরে নিয়ে যাচ্ছেন, যখন তখন তাকে জেলে দিচ্ছেন, যখন তখন তাকে মামলা দিচ্ছেন। এই সবই ফ্যাসিজম এবং সবই ফ্যাসিস্ট শক্তির অভিপ্রকাশ, এবং এটা কার্যকর হতে পেরেছে যেহেতু আমরা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম রেখেছি। এই প্রজন্ম তো আসলে এই ফ্যাসিবাদকে কতটুকু বুঝতে পেরেছে, বা তারা প্রথম তো এক ধরনের আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলেন, তাদের অধিকার, কোটা অধিকার, মেধা অধিকার নিয়ে তারা মাঠে নেমেছিলেন, এবং আমরা দেখেছি যে আন্দোলনটি খুব দ্রুত সময়ের মধ্যে 10 দিনের মধ্যে একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এই প্রজন্মের এই যে তরুণরা, এরা কি আসলে এই ফ্যাসিবাদটা বুঝতে কতটুকু পেরেছে, এবং এদের কাছে আসলে আপনার পরামর্শ কি করা উচিত? আমি মনে করি বাংলাদেশের তরুণরা যে ঘটনা ঘটিয়েছে এটা বিশ্ব ঐতিহাসিক ঘটনা।
এটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আমরা মনে করি, আপনাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলবো, এই তরুণদের কাছে এটা মাথা নত করেন, কারণ যারা কেউ যেটা করতে পারেননি তারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই কাজটা করেছে। এবং এটাও আমি বারবার একটা কথা বলেছি, এই তরুণদের সম্পর্কে আমাদের যে তথাকথিত শিক্ষিত সমাজের যেসব ধারণা, এগুলো টোটাল ননসেন্স। তারা যথেষ্ট পরিমাণ শিক্ষিত, তারা বিভিন্ন রকম পাঠচক্রের মাধ্যমে, এই যে আমি যেসব কথাটা বলছি, তারা এইসব কথা দীর্ঘদিন ধরে তারা শুনছে, তারা জানে। ফলে তারা পুরো আন্দোলনটাকে তারা গুছিয়েছে যাতে এটা ফ্যাসিস্ট শক্তির দিকে, আমাদের সমস্ত অভিমুখটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করার দিকে যায়। ফলে সে কারণে তারা সফল হয়েছে। কীভাবে সফল হয়েছে ব্যাখ্যা করে, তারা যখন আন্দোলনটা গড়ে তোলে তখন তারা কি করেছে, তারা বলেছে কোনো দলের জায়গা থেকে আপনি ঢুকতে পারবেন না, আপনাকে ঢুকতে হবে জনগণ হিসেবে। এই যে জনগণকে পরিগঠন করা, জনগণকে গঠন করা ভ্রূণ হিসেবে, এই জনগণ তো ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী। ফলে এই যখনই তারা এটা করতে পারলো, সেদিনই আমি লিখেছি যে বাংলাদেশের শেখ হাসিনার উৎখাতটা আর সময়ের ব্যাপার মাত্র। আমাদের ফরহাদ মজার ভাই যেটা বললেন যে রাষ্ট্রের যে ফ্যাসিবাদী রূপ গত 15 বছর বা 16 বছরকে, এটা তো আপনি একেবারে আমি বলবো আপনার চাইল্ডহুড থেকেই দেখে আসছেন বা শৈশব থেকেই দেখে আসছেন রাষ্ট্রের এই শাসনযন্ত্রের মধ্য থেকে। আপনাদের কাছে কি কখনো মনে হয়েছে বা ব্যক্তিগতভাবে আপনার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র যেমন হবার কথা, রাষ্ট্র আপনার সাথে তেমন আচরণ করছে না? একজন শিক্ষার্থী হিসেবে আপনি আপনার অধিকার বঞ্চিত হচ্ছেন নানানভাবে। বিশেষ করে আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয় 2016 সালে ভ্যাট বিরোধী আন্দোলনে নেমে আপনারা কিন্তু ব্যাপকভাবে নির্যাতিত হয়েছেন এবং আপনাদের প্রচুর সহপাঠীরা কিন্তু তখন গ্রেপ্তার হয়েছিলেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। আপনাদের কি ওই জায়গাটা থেকে মনে হয়েছে যে আপনাদের আসলে কথা বলা উচিত বা একত্রিত হওয়া উচিত? আপনাদের সূচনা কি ওখান থেকে কিনা, বা এই ফ্যাসিবাদকে আপনারা সংজ্ঞায়িত করতে পেরেছিলেন কিনা অনেক আগে থেকে? আমি বলবো একজন শিক্ষার্থী হিসেবে আমাদের ফ্যাসিবাদের যেই নিরূপণ বা তাকে আসলে এইভাবে সংজ্ঞায়িত করা, সেইটা বোঝাপড়া গড়ে উঠতে আমাদের সময় লেগেছে। 2015 সালের দিকে যখন ভ্যাট বিরোধী আন্দোলনটা শুরু হয়, আপনি ভ্যাট বিরোধী আন্দোলন কেন শুরু হয় এটার জন্য দুটো কারণ আমি বলবো প্রধান ছিল। একটা কারণ ছিল বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু যে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা পড়ে সেরকম কিন্তু না, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তানেরাই, অনেক শিক্ষার্থীরা এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এবং আমাদের যখন ভ্যাট আরোপ করার কথা বলা হচ্ছিল, তখন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো শিক্ষা তো আমাদের মৌলিক চাহিদা, সেখানে আমাদের সব থেকে কম মূল্যে বা কম ব্যয়ে আমাদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করবার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম কি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আয়ের আর্থসামাজিক অবস্থার শিক্ষার্থীরা আসছে, তাদের পক্ষে এত উচ্চ ভার টাকা পয়সার বহন করা সম্ভব ছিল না। এবং এই যে শিক্ষার পণ্যায়নের ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা ছিল আমি বলবো। এবং এই যেই ফ্যাসিবাদী সরকারের কথা আমরা বলছি, তারা আসলে কি করছিল, এটা একদম আমি বলবো যে এটা শিক্ষার্থীদের উপরে জুলুম চালানোর যেই সূচনা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে, সেটা তারা ভ্যাটের মাধ্যমে করতে চাচ্ছিল, ভ্যাট আরোপ করার মাধ্যমে করতে চাচ্ছিল। একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তারা পরিণত করতে চেয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, এবং আমাদের শিক্ষার্থীদেরকে তারা বানাতে চেয়েছে পণ্য, আমাদের শিক্ষাকে বানাতে চেয়েছে পণ্য এবং আমাদেরকে বানাতে চেয়েছে ক্রেতা। তো এই যেই সাংঘর্ষিক অবস্থান, যেখানে শিক্ষা একটা সেবা খাত এবং শিক্ষা আমার মৌলিক চাহিদা, যেখানে সর্বোচ্চ কম মূল্যে আমার উচ্চশিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সেখানে আমাকে বলা হচ্ছে যে তোমাদেরকে ভ্যাট দিতে হবে। তো এইটা তো শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে মেনে নেয়নি, এবং তারা কি করতে চেয়েছে, ডায়ালগে বসতে চেয়েছে যে আপনারা আমাদের কথা শোনেন, আমরা তো শিক্ষার্থী, আমাদের এই আর্থিক অবস্থা এবং শিক্ষার যে পণ্যায়ন, এগুলো নিয়ে আমরা ডায়ালগ করতে চাই, আমরা কথা বলতে চাই। কিন্তু আমরা দেখলাম কি, তারা আমাদের সাথে ডায়ালগে বসলো না। তৎকালীন সরকারের যে শিক্ষামন্ত্রী ছিল বা যারা এই নীতিগুলো আরোপ করছিল, তারা আমাদের সাথে কোনো ডায়ালগে বসতে রাজি হয় না। এবং আপনি যদি বলেন ফ্যাসিবাদের সূচনা কিভাবে হয়, তারা ডায়ালগ করতে চায় না। তারা কি করতে চায়, তাদের পেশি শক্তির ব্যবহার করতে চায়। এবং আপনি বলছেন যে 9 সেপ্টেম্বরে আমাদের এই ইস্ট ওয়েস্টে পাশেই তো, এখানেই আমাদের যে বিশ্ববিদ্যালয়, পুলিশ তো সেই একই ব্যবহারটাই আমাদের সাথে করেছে। ফ্যাসিবাদী সরকারের অন্যতম মুখপত্র এবং বাংলাদেশকে এক রকমের পুলিশি স্টেট বানানোর যেই তাদের প্রকল্প, সেটারই অংশ হিসেবে তারা কি করেছিল, তারা আমাদের শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে পর্যন্ত টিয়ার মারা হয়েছে, ছোড়া হয়েছে, এবং তারা আমাদের শিক্ষার্থীদেরকে পিটিয়ে আহত করেছে। তো আপনি যদি বলেন তখন শিক্ষার্থীরা তাদেরকে কি হিসেবে চিহ্নিত করেছে, যেটা তো আমার পক্ষের লোক না,
আমি তার সাথে ডায়ালগে বসতে চাই, সে আমাকে গুলি করে, সে আমার দিকে টিয়ার শেল ছোড়ে। তখন আমরা তো ওই যেই প্রক্রিয়াগুলো, আমাদের যে অভিজ্ঞতা, তখন তো আমরা দেখছিলাম। এবং আমাদের শিক্ষার্থীদের ডেসপারেশনের জায়গা এমন জায়গায় ছিল যে তারা বলছিল ভ্যাট দিব না, গুলি কর। ওই আন্দোলনগুলোর মধ্যে দিয়ে আমাদের এই ফ্যাসিবাদী সরকারের সম্বন্ধে আমাদের বোঝাপড়াগুলো তৈরি হয়েছে। বলতে বলা হয় তাহলে আপনারা গত 15 বছর যারা, আপনি তো এখনো শিক্ষার্থী, আপনারা আপনাদের অভিজ্ঞতাটা পুরোটা একটা ফ্যাসিবাদী সময়ের মধ্য থেকে আপনারা এই পর্যন্ত এসেছেন এবং এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছেন। এবং এখন যে আপনারা তরুণ প্রজন্ম রাষ্ট্র গঠনের জন্য যে মাঠে আছেন, কাজ করছেন, এটা অবশ্যই সর্বমহলে কিন্তু সাধুবাদ পাচ্ছে। আপনারা আসলে কিভাবে এই ফ্যাসিবাদকে দূর করে আর সুন্দর রাষ্ট্র গঠনে কীভাবে, কোন প্রক্রিয়ায় কাজ করছেন এই মুহূর্তে? যেমন আপনি ফরহাদ মাজার ভাইয়ের মতো বিজ্ঞ আলোচকের কাছ থেকে শুনলেন ফ্যাসিবাদী রূপটা কিভাবে বিস্তার করে। এটা কিন্তু এক প্রকার অজান্তেই কিন্তু ফ্যাসিবাদ জেকে বসে মানুষ, মানে জাতির ঘাড়ে বা রাষ্ট্রের ঘাড়ে। তো আপনারা কিভাবে এই প্রক্রিয়াটাকে মানুষের জন্য রাষ্ট্র বানাতে চাচ্ছেন? আপনাদের কর্মকাণ্ডটা কোন প্রক্রিয়ায় আগাচ্ছে? একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা যখন বসবাস করেছি, এটা তো কোনো না কোনোভাবে আমাদের চিন্তাভাবনাকেও পলিউটেড করেছে। তো আমি বলবো যে আমরা এখন তো আমাদের প্রচুর সোশ্যাল ডায়ালগ হচ্ছে যে ফ্যাসিবাদের চরিত্রায়ন কি, কিভাবে ফ্যাসিবাদ গড়ে উঠেছে, যে এই যে বিরুদ্ধ মত দমন করা, মানুষকে বিভিন্নভাবে আইনের আওতায় এনে সে যাতে তার মতটা প্রকাশ করতে না পারে, সেই জায়গায় বিভিন্নভাবে তাকে আটকে দেওয়ার যে জায়গাগুলো সেগুলো করা হয়েছে। এবং আমি বলবো যে এই মুহূর্তে আমাদের ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ সাধনের জন্য মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা করা দরকার, সেটা হচ্ছে আমাদের, সেটা রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে হোক, এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের জায়গা থেকে হোক, আমাদের সোশ্যাল ডায়ালগের যে স্পেসগুলো আছে সেগুলো বাড়ানো দরকার। এবং আমাদের যত্ন নেওয়া উচিত আমাদের চিন্তা ভাবনার যে জগৎ, সেখানে যে এই হচ্ছে আমার ফ্যাসিবাদী কাঠামোর স্তর। এরকম ঘটনা আমরা দেখতে পেয়েছি 15-16 বছর ধরে। এবং এই সময়ে এসে এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর বিপরীতে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে এগুলো। এবং আমাদের দুইটা কাঠামো যদি আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই ক্যারেক্টারিস্টিক্সগুলো, এবং আমাদেরকে চেষ্টা করতে হবে সবার ব্যক্তিগত জায়গা থেকে এবং প্রশাসনিক কাঠামো বলেন, যতগুলো কাঠামো আছে সেই জায়গাগুলোতে ওই ফ্যাসিবাদী যেই চরিত্রায়ন বা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমাদের চিন্তা ভাবনার জায়গা থেকে কিভাবে গণতান্ত্রিক হওয়া যায় সেটা চর্চা শুরু করা। আমি বলতে পারি যে আমি হচ্ছে ফ্যাসিবাদী সরকারের বিলোপ ঘটিয়েছি, কিন্তু আমার চিন্তার জায়গায় যদি আমি পরিবর্তন না আনতে পারি, গণতান্ত্রিক সোশ্যাল ডায়ালগের জায়গা, সবার মতামত গ্রহণ করার যে পরমত সহিষ্ণুতা আমার মধ্যে গড়ে না ওঠে, তাহলে আমিও সেই ফ্যাসিবাদী যে কাঠামো সেটারই একটা ছোট ডেমনস্ট্রেশন এখনো করে যাব। আপনার কাছে আবারও আসবো। ফরহাদ মাজার ভাই, আপনি শুনলেন এই তরুণ প্রজন্মের কাছে আপনাদের প্রবীণদের এবং যারা আসলে অভিজ্ঞ তাদের নানান ধরনের প্রত্যাশা ছিল এবং এই আন্দোলনে আপনারা বিভিন্নভাবে দেশে বিদেশে জনমত গঠনের জন্য নানানভাবে চেষ্টা করেছেন, তৎপরতা চালিয়েছেন, নানান কর্মযজ্ঞের মধ্যে আপনারা ছিলেন। এই প্রজন্ম কিভাবে আসলে এই দেশকে সুন্দর দেশ এবং সবার দেশ এবং আগামীর সোনার বাংলাদেশ গঠন করতে পারে? আপনার কি পরামর্শ এই প্রজন্মের প্রতি, যে ফ্যাসিবাদ চিহ্নিত করে দেয়া এবং সেখান থেকে গণতন্ত্রটুকুকে আলাদা করার প্রক্রিয়াটা কেমন হতে পারে? আপনি কেমন ভাবছেন? আপনি তো নাজিফার কথা থেকে তো খুব সুন্দর একটা কথা দেখেছেন, যে সে প্রথমত এটা বলছে যে ডায়লগ সবসময় জারি রাখা দরকার। আপনি যখন এই ডায়লগ জারি রাখেন তখন যে প্রথাগতভাবে ভিন্ন মতের লোক যখন অপর হয়ে ওঠে, দেখেন এখান থেকে ফ্যাসিবাদ তৈরি হয়। ভিন্ন মতের লোক, ভিন্ন বিশ্বাসের লোক আপনার কাছে অপর হয়ে ওঠে এবং সে হত্যাযোগ্য, সে নির্মূলযোগ্য। এখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তিটা করে কালচারালি। তাহলে আপনি যখন এই ডায়ালগের কথা বলেন, তৎক্ষণাৎ কিন্তু এই তরুণ প্রজন্ম যেটা খুব ভালোভাবে যদি বোঝে, সঙ্গে সঙ্গে বুঝবো যে তারা ঠিক পথে আছে। আচ্ছা, অ্যারিস্টটল একটা কথা বলতে, মানুষ একটা পলিটিক্যাল অ্যানিমেল। কেন বলতে জানেন তো? কারণ মানুষ কথা বলে, কথা বললে বহু সমস্যার সমাধান হয়। আপনি যদি কথা বলতে না চান, কিন্তু মনে করেন যে আপনার মত চিন্তা না, কিন্তু চিন্তার মত এক না। আমরা অধিকাংশ সময় আমরা এটাকে বিভ্রান্ত বোধ করি। চিন্তা মানে সজীব চিন্তা, চিন্তা হচ্ছে অলওয়েজ ওপেন। চিন্তা মাত্রই সে নতুন মত শুনতে এবং তাকে পর্যালোচনা করতে সে কি রাজি, ঠিক আছে, সে কবুল করে আপনার। কিন্তু আপনি এটা আমার মত, এটা আমার বিশ্বাস। ফ্যাসিজম কিন্তু মত এবং বিশ্বাস থেকে গড়িয়ে দেওয়া হয় না, মত এবং বিশ্বাস থেকে। বিশ্বাসটা কিন্তু আপনার। লোকে বলে না এটা ভাই ধর্ম নিয়ে কথা বলবো না, এটা আমার বিশ্বাস। ইসলামে কিন্তু বিশ্বাস বলে কোনো শব্দ নেই। ইসলাম হচ্ছে ইমান। ইমান কিন্তু আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানেই হচ্ছে যে এই আপনি অপরের প্রতি আপনি কি করেন, আপনি
ওপেন থাকবেন, খোলা থাকবেন, এবং মানুষ মৃত্যুর দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, ইসলাম মতে মানুষ মৃত্যুর দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ তুমি কখনোই পূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারবে না। ইট শুড অলওয়েজ রিমেন ওপেন। তাহলে দেখুন, এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটাও কিন্তু আপনি নিজেকে আত্মিকভাবে মনের দিক থেকে খোলা না রাখলে আপনি সবসময় কিন্তু ফ্যাসিবাদের কবলে গিয়ে পড়বে। নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে যে চিন্তার যে মূল যে ধারাটা, যে মূল যে স্রোতটাকে আমি চিনতে পারি, এটার তুমুল ভবিষ্যৎ আছে। এটা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। দেখেছি কিন্তু তরুণ প্রজন্ম দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আসলে এই সোশ্যাল ডায়ালগটি করছে। এখান থেকে আমরা আশাবাদী যে আসলে এই আর প্রজন্ম এর সঙ্গে তরুণদের শুধু একটা উপদেশ দেব, তরুণকে সবসময় তার ঐতিহ্যের প্রতি, তার আগের যে ধারাবাহিকতা, যে লড়াইটা দীর্ঘ বছর আমরা করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে, আমরা তার জন্য শিকার হয়েছে, আমরা ছাড়িনি এই লড়াইটা, বুদ্ধিবৃত্তিকভাবে ছাড়িনি, রাজনৈতিকভাবে ছাড়িনি। আমি তো বাংলাদেশের মৌলবাদী বলে বিখ্যাত লোক, আমি তো শুনেছি তরুণরা হয়তো কিছুদিন আগে আমাকে এই কথাগুলো বলতো। ফলে আমাদেরকে ওপেন হতে হবে, চিন্তার দিক থেকে খোলা হতে হবে, যে আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যাব। ফলে তারুণ্যকে রোমান্টিসাইজ করা যেমন বিপজ্জনক, তেমনি একই সঙ্গে তারুণ্যের শক্তিকে আপনি উপেক্ষা করা, গৌণ করা, এটাও সমান বিপজ্জনক। এই দুটো পথ আমরা এড়ালে আমরা ঠিক পথে চলে যাব। জি নাফিজা, আগামী দিনগুলো আপনারা যারা এখন মাঠে কাজ করছেন, সোশ্যাল ডায়ালগ করছেন, একটা সুন্দর বাংলাদেশের জন্য কাজ করছেন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ছোট্ট করে বলবেন যে আপনার সহকর্মীরা যারা কাজ করছেন, আপনারা জনগণকে আসলে কোন বার্তাটা দিতে যাচ্ছেন, জনগণের কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করছেন? জনগণের কাছ থেকে যদি আমার চাওয়ার জায়গা বলেন, তাহলে হচ্ছে জনগণ এবং আমি, আমাদের দুইজনকে আমরা বিচ্ছিন্নভাবে দেখছি না। হ্যাঁ, যে আমরা বিচ্ছিন্ন কেউ, আমরা ছাত্র, তারা জনতা, আমরা সবসময় একসাথেই বলি যে ছাত্র জনতা। তো আমি বলবো যে এইখানে আমাদের আমি বলবো যে এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের 30% কাজ হচ্ছে পরিবর্তনের যে কথা আমরা বলে এসেছি এই পুরো সময় জুড়ে, তাহলে আমাদের 30% কাজ সম্পন্ন হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। বাকি 70% কাজ আমাদের দেশ গঠনের ক্ষেত্রে সেটা এখনো বাকি অনেক জায়গায়। আমরা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। নাফিসার কথা রেস্ট ধরেই বলতে চাই যে বাকি 70% কাজ বাকি রয়েছে, সেটি এই তরুণ সমাজ, সাধারণ মানুষের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনা করে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে এই প্রজন্ম এগিয়ে যাবে এবং আমরা সবাই মিলে সবার বাংলাদেশ হবে শান্তির। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সবাই